আসসালামু আলাইকুম দর্শক। কিছুদিন আগে আমরা জানিয়েছিলাম আপনাদের সমাজে অবহেলিত নারীদের নিয়ে এবং যারা সমাজে বিচার পাচ্ছে না, অবহেলিত নারী যারা রয়েছেন তাদের পাশে আমরা এসে দাঁড়াবো এবং তাদের জীবন বৃত্তান্ত নিয়ে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। তাদের থেকে আমরা শুনবো এবং আপনাদেরকে জানাবো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি এক অবহেলিত নারীর কাছে, যার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক এই একটি অধ্যায়ের এই জীবন বৃত্তান্ত আপনাদের জানাতে। তার সাথে ঘটে গিয়েছে অনেক ধরনের নানাবিধ নানা সমস্যা। এই এত কিছু সমস্যার পরেও, এত ঝড় উপেক্ষা করেও এই নারীটি টিকে রয়েছে তার একটি কন্যা সন্তানকে আগলে ধরে। দর্শক, মানুষ সবাই চায় আসলে জীবনে সুখে বসবাস করতে, জীবনে সুখে থাকতে। আর এই সুখের অধ্যায়টা আসলে এক একজনের এক এক ভাবে শুরু হয়। তবে নারীদের যে বিষয়টি থাকে, তাদের সুখটা শুরু হয় কিন্তু তাদের বিবাহ বন্ধনের আবদ্ধ দিয়ে। এই বিবাহ বন্ধনের আবদ্ধ দিয়ে তাদের জীবন মরা পর্যন্ত তাদের এই সুখটা তাদের ভিতরে নিহিত থাকে। তাদের ছেলে সন্তান, স্বামী, এটা নিয়ে মেয়েরা আগতে সমাজে বসবাস করে। আর এই স্বামী যখন পশুর রূপ নিয়ে তাদের সাথে যখন এই অন্যায় অবিচার অত্যাচার করে, আর এই অত্যাচারটি যখন সমাজের কেউ যখন না দেখে, না বুঝে, না শুনে, এই মেয়েটিকে একটি অপবাদ দিয়ে সমাজ থেকে বিতাড়িত করে নিয়ে এক ঘরের কোণে আঁকড়ে ফেলে রাখে, তখন এই মেয়েটির জীবনের যে হাহাকার, যে অন্ধকারে নেমে আসে, তারই আজকের একটি জ্বলন্ত উদাহরণ আপনাদের মাঝে আমরা তুলে ধরব। জি, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ ইসলাম, কুমিল্লা জেলার লাকসাম থানা ৩ নং ওয়ার্ড আমার বাড়ি। আমার বাবার নাম শহীদুল ইসলাম, মায়ের নাম শামীমা ইসলাম। আর আমার শ্বশুর বাড়ি আমার পার্শ্ববর্তী বাড়ি। আমার শ্বশুরের নাম সিরাজুল হক, আমার হাজব্যান্ডের নাম রবিউল হোসেন শাকিল। তো কথা বললে অনেক কথাই বলা হয়। আমি আপনাদেরকে হয়তো অনেকে মনে করতেছেন মিডিয়াতে আসছি বা নিজের ভাইরাল হওয়ার জন্য না। বোনেরা বা ভাইয়েরা, আমার যদি কোনো কথা আপনারা ভুল দেখেন বা ভুল মনে হচ্ছে, আমার ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন। একটা অসহায় নারী কতটা কতটা দুঃখে থাকলে, কতটা অসহায় হলে সে মিডিয়াতে উঠতে পারে। তার পাশের মিডিয়ার কাছে কেন সে আসে? সে প্রতিটা দরজা ঘুরার পরে তো সে এখানে আসছে। যাই হোক, আমি লং কথা বলবো না, আমি সংক্ষেপে কিছু কথা বলবো। মা বোন আমার ভাই যারা আছে, মনোযোগ সহকারে আপনারা আমার কথাগুলো শুনবেন। এবার আপনাদের বিচারে কি বলে, আমার মতো মেয়ের সাথে না, আরো অনেক মেয়ের সাথে এমন ঘটনা হইতে পারতো, হইলে তারা কি করতো? হয়তো আমি সাহস নিয়ে করতেছি, একটা দেড়টা বছর আমি যুদ্ধ করতেছি। যাই হোক, আমার বিয়ে হয়েছে কুমিল্লা লাকসাম জেলায় কুমারটুকা ৩ নং ওয়ার্ড, রবিউল হোসেন সিরাজুল হকের ছেলের সাথে। আমাদের 18 সালে বিয়ে হয়, আমাদের রিলেশনের বিয়ে। সুন্দর একটা সংসার আমার চলতেছিল। আমার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সংসারটা গোছাইছি, ও করতেছে, আমিও করতেছি, আমাদের সুন্দর একটা সংসার চলতেছে। ওকে আমি বিদেশ পাঠাইছি, আমার টাকা পয়সার মতো ইনকাম ছিল। কারণ কি, সে তো আমার বয়ফ্রেন্ড না, বা সে তো আমার 2 দিনের জন্য আমার জীবনে আসে না। আমার মেয়েরা আমার ফিউচারের কথা বললে তাকে সেটেল করার জন্য আমি বাইরের রাষ্ট্রে পাঠাইছি। যাই হোক, তার নানা সমস্যা যেমনই ছিল, নানা সমস্যার কারণে সে নানা অন্ধকারের মাধ্যমে মেয়েকে ফেলে দিছে, আমাদেরকে ছুঁড়ে ফেলে দিছে। বাচ্চাটার খবর নিচ্ছে না। হ্যাঁ, মানুষ কখন কাকে ভালো লাগে বলা যায় না। দেখা গেছে আমরা স্বামী স্ত্রী হইতে পারি, ওর আমার অন্য কারো ভালো লাগতে পারে, আবার ওরও লাগতে পারে। ওইটা বড় বিষয় না। আমি তো একটা বাচ্চা আছে, আমি তো মা, আমি তো বুঝি কষ্টটা কেমন। কারণ সে বাবা, সে বুঝবে না। সে চতুর্দিকে ঘুরতে পারে। একটা মা যন্ত্রণা বুঝে, তার সন্তান পৃথিবীতে আনার কি কষ্ট, তাকে লালন পালন করা। তো মানুষটাকে বিদেশ দিলাম, অন্য একজনের সাথে আসক্ত, বিবাহ বন্ধনটাই তারা সুখে সংসার করতেছে। ভিডিও কল সবকিছু আমাকে দিছে। চিন্তা করেন, আমি একটা মেয়ে এগুলো কিভাবে হ্যান্ডেলিং করছি। যে যখন আপনার স্বামী কোন একটা মেয়ের মাথার মধ্যে হাত রেখে তাকে হাত বুলায়, তখন আপনি মেয়ে হয়ে কি করবেন? বা তার একটা মেয়ে আছে, সে বাচ্চাটাকে বলতে স্বীকৃতি দিচ্ছে না, বাচ্চাটাকে বলে পানিতে ফালাই দেওয়ার জন্য, বাচ্চাটাকে গাড়ির নিচে আমি ফালাই দেওয়ার জন্য। কেন? এটা তো আমার, সে অস্বীকার করুক, আমি করতে পারবো না। যাই হোক, আমি প্রশাসন বলেন, আমি প্রশাসনের কাছে অনেক আশাভুক্ত ছিলাম। দেশের প্রশাসন হচ্ছে আমাদের দেশ চালাচ্ছে, আমাদের পুলিশ ভাইরা আছে, আমাদের বিচারক আছে। আমি অনেক বিচারক, আমার যারা আমার এলাকাবাসী, আমি তাদের কাছে গেছি যে তার ছেলে আমাকে দিয়ে দিছে, তাদের সন্তান আছে, আমি আছি। আমি তাকে অনেক ঋণগ্রস্ত করে পাঠাইছি, আমার বাবা নাই। তাহলে বুঝেন, একটা মেয়ে যখন বাবা থাকে না, তখন তার স্ট্রাগলটা কত বড় হইতে পারে। যে আমার স্বামী দিয়ে আমি বাবা দরজা দেয় বুঝতে পারতাম, কিন্তু আমার ওরকম কোনো স্কোপ নাই। ছোট্ট একটা জব করে মেয়েটাকে নিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছি, বাচ্চার পড়াশোনা সবকিছু হ্যান্ডেলিং করতেছি এই জবটা নিয়ে। কিন্তু আমি আর পারতেছি না, দিন দিন মানসিক যন্ত্রণা ভোগ করতেছি। প্রতিটা
মুহূর্তে মানে মানসিক যন্ত্রণা ঘিরে মানে মৃত্যুর পর্যায়ে চলে গেছি আমি। জি, আমি আমি কোর্টে গেছি, পুলিশ প্রশাসনের কাছে গেছি। পুলিশে বলছিল যে আপনি এটা কোর্টে নিয়ে যান, কোর্টে আপনি দেখবে, কারণ আমরা তাদেরকে আনতে পারতেছি না। বিশ্বাস করবেন কিনা, আমার মেয়ে ৫ তলা সিঁড়ি থেকে পড়ে গেছে, দেখবেন চোখের কর্নারে তার এখনো ৩টা সিলাই আছে। তা ওই দিন রাতে পুলিশ আমাকে লাকসাম থানা থেকে ধরে নিয়ে গেছে। বুঝেন, আমি আমি দোষী না, আমি দোষীর খাতাতে নাম পড়ে গেছে। তারা আমাকে সেই ইচ্ছে এত জায়গায় ঘুরাইছে, এত জায়গায় হাঁটাইছে, প্রশাসন থেকে শুরু করে। আমি লাস্ট পর্যন্ত কোর্টে ম্যাজিস্ট্রেট লিগেল অফিসে গিয়েছিলাম। ওইখানে ম্যাজিস্ট্রেট আমার শ্বশুরকে মানে জিজ্ঞাসা করছে যে ওকে যেহেতু দিয়ে দিচ্ছেন পাওনা দিচ্ছেন না কেন। উনি বলছে যে সে যেহেতু টাকা আমরা ১ টাকাও দিব না, সে কিছু করতে পারলে করবে। ম্যাজিস্ট্রেট তো বুঝেন, উনি তো একজন ভদ্র মানুষ, উনি তো আর ওদের মতন অভদ্র না। উনি যদি ভদ্র হইতো তাহলে ম্যাজিস্ট্রেটের মুখের উপরে এই কথা বলতে পারতো না কখনো। উনি ঠান্ডা মাথায় বুঝে বলতো বিষয়টা, না বুঝে উনি ম্যাজিস্ট্রেটের সাথে বিয়াদবি করে ফেলছে। তাহলে বুঝেন, তাহলে ওনাদের মতন লোকেরা কেমন আমাদের মতন অসহায় মেয়েদের সাথে করে। এই নাতিনটাকে আমি ঘুরতে আনছি ওনাদের, এই বাচ্চাটাকে একটু তারা ধরে দেখে না। আমার হাজবেন্ড যখন ও ২.৫ বছর যায় চলে, তখন তাকে আমি বিদেশ পাঠাই ২২ সালে। সে ২৪ সালে আসে, আমার মেয়েটাকে একটা নজর দেখতে যায় না। ওই দিন ম্যাজিস্ট্রেট কোর্টে উঠছে, সে মেয়েটাকে ধরিয়ে দেখে নাই। যাই হোক, আমি জনগণের কাছে এটাই প্রত্যাশা করব, একটা নিরীহ মেয়ে, আমি না, আমি আমার বোন আছে, ভাই আছে, মা আছে, খালাম্মা আছে, আপনাদের মেয়ের সাথে যদি এমন যাতে না হয়, এরকম একটা আপনারা প্রতিবাদ করবেন। এরকম যদি আপনাদের মেয়েরা কখনো হ্যারাসমেন্ট না হয়। বিয়ে হইতেই পারে, বিয়ে বিয়ে কি আমাদের সমাজে কি ভুল? বিয়েটা কি আমাদের অপবিত্র? এটা আমাদের পবিত্র বন্ধন। তো পবিত্র বন্ধন তারা এমন ভালো লাগছে না, দিয়ে দিছে সে ভালো কথা, কিন্তু তার পাওনা, তার বাচ্চার দায়িত্ব, এগুলোর জন্য একটা মেয়ে সেনাবাহিনী, পুলিশ, সাংবাদিক, ওই যে জজ কোর্ট, হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট, ওই যে ভাইস চেয়ারম্যান, ওই যে মেম্বার চেয়ারম্যান, সবাই ধারে ধারে মেয়েরাতে কি ভুক্তভোগী হচ্ছে। কেউ ১ রাতের সময়, কি ১ ঘন্টার সময়। আর কিছু কাউকে আমার বলার নাই। আশা করি আমার কথাগুলোর মধ্যে আপনারা বুঝে নেবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার এই হ্যারাসমেন্টের জন্য কি বিচার হইতে পারে, আপনাদের কাছে আমার বক্তব্য রয়ে গেল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি এখন কেমন আছো? ভালো হুম? ভালো কেমন আছো? আচ্ছা, তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম নবী হোসেন সাকিব। তোমার আব্বু আছে? না, কেন? কিন্তু আমার স্কুলে জিজ্ঞেস করে নাম আমি বলতে পারি না, কান্না করি স্কুলে তোমার আব্বুর নাম জিজ্ঞাসা করলে তুমি বলতে পারো না? না, কান্না করি দি তোমার আব্বুর কথা তোমার মনে পড়ে? দি তোমার আব্বু তোমার খোঁজ খবর নেয় না? না। দর্শক, আশা করি আপনারা এখন এই যে ভুক্তভোগীর কথা আমরা বলেছিলাম, নারীটি এবং তার মেয়েটি সম্বন্ধে আসলে আপনারা এখন সব আপনাদের মাঝে সব খোলাসাই হয়ে গেছে যে আসলে কি সমস্যা নিয়ে এই মেয়ে এবং এই নারীটি এই সমাজে দুর্বিষহ জীবন পালন করছে। আমরা একটা জিনিস বুঝতে পেরেছি এখান থেকে যে আসলে তাদের ভিতরে এখন প্রায় মনে হয় যে সম্পর্ক একটা না বললেই চলে, ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এখনো মেয়েটি তার প্রাপ্য যে কাবিনের যে টাকাটি, যেটি আমাদের শরীয়তের ইসলামের দৃষ্টি থেকে যেটি প্রাপ্য, কাবিন তালাক দেওয়ার সাথে সাথে মেয়ের ন্যায্য যে অধিকারটি সেটি প্রাপ্য, এবং আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী যে আসলে কাবিনের টাকা না দিয়ে কখনো আমরা তালাক হতে দেখিনি, এটি একটি তার দৃষ্টান্ত আজকে আমাদের আসলে চোখে এটা ফুটে উঠেছে যে বাংলাদেশের আসলে আইন ব্যবস্থা নিয়ে আমাদের এখন একটি প্রশ্ন এখানে থেকে যায় যে মেয়েটি আসলে তার বক্তব্যে বলেছিলেন যে সে এমন কোনো জায়গা নেই যে আইনের আওতায় সে আত্মস্থ হয় নাই। সর্বশেষ আমরা জানতে পারলাম যে একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে এই মামলাটি চলতেছে, কিন্তু সেখানে আমরা একটি আপত্তিকর একটি বিষয় এখানে উপস্থাপিত সে করেছে। আশা করি আপনারা সেটা শুনেছেন, আমরা সেদিকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো সর্বশেষ আসলে আমাদের একটাই কথা হচ্ছে যে আইন কি আসলে টাকার কাছে বিক্রি, নাকি আইন আইনের গতিতে চলবে? অসহায়ের জন্য আইন এবং ন্যায় বিচারের জন্য আইন। তো আমরা সবার কাছে আসলে আশাবাদী, প্রত্যাশাবাদী, আইনের কাছে আশাবাদী যে এই মেয়েটির যে ন্যায্য যে পাওনাটি এবং এই বাচ্চা মেয়েটির যে আকুল বিদারক যে কথাটি আমরা শুনেছি, তো আমরা চাবো যে আসলে তার বাবার একটা ব্যবস্থা হোক বা না হোক, কিন্তু তাদের সামনে চলার মতো যা বা এই মেয়েটির একটি পরিচয়ে সে বেড়ে ওঠার মতো যে দিকটি আইনের আওতায় এনে তাদেরকে একটা সীমাবদ্ধ এরিয়ার ভিতরে রাখা যায়, সমাজের এই অনৈতিক কাজগুলা থেকে যেন তারা নিস্তার পেতে পারে, যে সেই একটা সুষ্ঠু দাবি আমরা এই গণমাধ্যম কর্মীরা আইনকে এবং এই দেশের মানুষকে জানাতে যাচ্ছি।